আসসালামু আলাইকুম। আজ অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান ক্লাসের যে তাপ অধ্যায় থেকে দ্বিতীয় পর্বের জন্য আলোচনা এসেছি আমি তোমাদের সামনে। তোমরা দেখো আমরা কি আলোচনা করতে যাচ্ছি। এখানে রয়েছে দেখো অবস্থার পরিবর্তন, সঙ্গে রয়েছে লিনতাপ এবং একক এবং তার প্রকারভেদ, তার সঙ্গে রয়েছে গলন এবং গলনাঙ্ক। তারপর আমরা জানবো কঠিন ভবন, হিমাঙ্ক, হিম মিশ্রণ এবং এর ব্যবহার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা খুব পরীক্ষায় আসে এটা, দেখবে। এবং দেখো বাষ্পীভবন এবং বাষ্পায়ন, বাষ্পায়ন। এরপর হচ্ছে স্ফুটন এবং স্ফুটনাঙ্ক। আরেকটা হচ্ছে ঘনীভবন এবং এই ঘনীভবনের কিছু প্রাকৃতিক উদাহরণ আমরা পড়ব। প্রথমে দেখো চলে এসো অবস্থার পরিবর্তন বলতে কি বোঝো। দেখো অবস্থার পরিবর্তন হচ্ছে যে কোনো পদার্থের এক অবস্থা এক ভৌত অবস্থা থেকে আর এক ভৌত অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অবস্থার পরিবর্তন। ঠিক আছে, এখানে একটু দেখো উদাহরণ। দেখো ধরো আমি একটা কঠিনকে তাপ দিলে কি হবে, তোমরা যেমন বলে তরলে পরিণত হয়, আবার তরলকে তাপ দিলে কি হবে, গ্যাসে পরিণত হয়। ঠিক এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বললো আমরা অবস্থার পরিবর্তন। অর্থাৎ ছিল কঠিন, তাপ প্রয়োগ করে হয়ে গেল তরল, তরলকে তাপ প্রয়োগ করলে হয়ে গেল গ্যাসীয় অবস্থা। অর্থাৎ এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হয়ে গেল, এটাকে বলা হচ্ছে অবস্থার পরিবর্তন। এখানে মনে রাখবো শুধুমাত্র জাস্ট ভৌত অবস্থার পরিবর্তন হয়, ঠিক আছে। এবং ভৌত অবস্থা বলতে কি অণুগুলোর যে যে অণুগুলোর যে তোমার গঠন, সেগুলো কি হয়ে যায়, একটু পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, যার জন্য এই অবস্থার সৃষ্টি হয়। তোমরা বাস্তব একটা উদাহরণ দেখতে পাচ্ছ, বরফ অবস্থা কি কঠিন, এই বরফ থেকে কি পরিণত হচ্ছে, জল, তরল হচ্ছে, এবং জলকে আরো তাপ দিলে কি হবে, বাষ্প বা গ্যাস। এবার দেখো তাহলে এখানে ছিল কঠিন, ছিল সেই কঠিন থেকে কি হলো, বাষ্প, এক অবস্থা থেকে আর অবস্থার পরিবর্তন। এবার একটু জানবে এখানটায় যে এখানে দুটো শব্দ ব্যবহার করছি আমি, উচ্চ অবস্থান্তর আর নিম্ন অবস্থান্তর। উচ্চ অবস্থান্তর কোনটা, তাপ প্রয়োগ করে যেটা অবস্থান হবে, এক্ষেত্রে দেখো ম্যাক্সিমাম তাপ প্রয়োগে যে অবস্থায় পরিবর্তিত হবে বস্তুটি, সেটিকে বলা হয় উচ্চ অবস্থান্তর বস্তুটি। আর বস্তুটি প্রাথমিক যে অবস্থায় ছিল সেই অবস্থাটাকে বলা হবে নিম্ন অবস্থা ওই বস্তুটির। তাহলে হয়ে গেল। এরপর দেখো লিন তাপ। তোমাদেরকে একটু জানিয়েছিলাম, লিন কথার অর্থ হলো যে লুকায়িত। অর্থাৎ এই তাপটি হচ্ছে এমন এক ধরনের তাপ, যে তাপটি হচ্ছে বস্তুর বা পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটায় না। তাহলে কি করে বলছে, উষ্ণতার পরিবর্তন ঘটানো শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করে। যেমন ধরো এই তোমরা পড়লে অবস্থার পরিবর্তন, এখানে এই কঠিন বস্তুকে তাপ দিলে তরল হয়ে যাচ্ছে, কিন্তু উষ্ণতা কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ কঠিন বস্তুটি সম্পূর্ণভাবে তরলে পরিণত হওয়া পর্যন্ত ওর উষ্ণতা কিন্তু একই থাকবে। কিন্তু এমন এক ধরনের তাপ, যে তাপটি কি করছে, কঠিন থেকে তরল হতে সাহায্য করছে, সেই তাপকে বলবো আমরা লিন তাপ। অর্থাৎ লিন তাপের সঙ্গে এইভাবে করে বলা যেতে পারে যে একক ভরের কোনো বস্তুর বা পদার্থের উষ্ণতা স্থির রেখে ওই পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে যে তাপ গ্রহণ বা বর্জন হয়, সেই তাপকে বলা হবে ওই পদার্থের লিন তাপ। ঠিক আছে, লিন তাপকে যদি আমরা ক্যাপিটাল এল দিয়ে লিখি, লিন তাপকে বলে ল্যাটেন্ট হিট বা লিন তাপ। সেখান থেকে আমরা এল যদি লিখি, এল ইকুয়ালস টু দাঁড়াবে কিউ ডিভাইডেড বাই এম। কিউ মানে হচ্ছে এখানে গৃহীত বা বর্জিত তাপ, এম হচ্ছে একক ভরের কোনো বস্তু। হয়ে গেল। এবার দেখো লিন তাপের একক চলে আসো। লিন তাপের একক খুব সহজ, তোমরা জানো তাপের একক কি হয়, তাপের একক হচ্ছে ক্যালোরি। ক্যালোরি পার গ্রাম। আরেকটা এসআইতে হবে, তাপের একক হচ্ছে জুল, ভরের একক হচ্ছে কেজি। অর্থাৎ ক্যালোরি পার গ্রাম, জুল পার কেজি। হয়ে গেল। তোমরা একটু এগুলো নোট করবে এবং ভালো করে এগুলো একটু বুঝে পড়ে মনে রাখবে। এরপরে দেখো
যেটা আলোচনা করবো গলন এবং গলনাঙ্ক। খুব সহজ একটা জিনিস তোমার মনে রাখবে। এই গলন মানে কি, এই যে আমার কঠিন ছিল বস্তুটি, এই কঠিন বস্তুকে তাপ দিলে কি হবে, সেই কঠিন বস্তু থেকে কি হবে, তরলে পরিণত হবে। তোমরা জানলে, তাই তো? তাহলে এই কঠিন থেকে তরলে পরিণত হলো, অর্থাৎ এক ভৌত অবস্থা থেকে আরেক ভৌত অবস্থায় পরিণত হলো, এটাকে বলা হবে, এই প্রক্রিয়াটাকে বলা হবে গলন। এবং এটা কিসের জন্য হচ্ছে, তাপ প্রয়োগের ফলে। মনে রাখবে অবশ্যই তাপ প্রয়োগের ফলে। হয়ে গেল। এবার গলনাঙ্ক কাকে বলবো, খুব একটা ভালো প্রশ্ন। গলনাঙ্ক কি? গলনাঙ্ক হচ্ছে সেই নির্দিষ্ট উষ্ণতা, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলবো। কোন নির্দিষ্ট উষ্ণতা? ধরো এই যে আমার বরফ রয়েছে বা কঠিন পদার্থটি রয়েছে, ধরো এটা কঠিন বা বরফ, এটা সম্পূর্ণরূপে কিসে পরিণত হবে, জলে। তাহলে একখণ্ড বরফের টুকরো তাপ প্রয়োগ করলে, তাপ দিলে সম্পূর্ণরূপে যতক্ষণ ধরে জলে না পরিণত হচ্ছে, সম্পূর্ণরূপে জলে বা তরলে পরিণত হতে যে তাপমাত্রাটি স্থির থাকে, বা যে তাপমাত্রায় সম্পূর্ণরূপে কি হচ্ছে, জলে পরিণত হচ্ছে, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক। অর্থাৎ যে নির্দিষ্ট উষ্ণতায় স্থির চাপে কোনো একটি কঠিন পদার্থ সম্পূর্ণরূপে গলে তরলে পরিণত হয় আর কি, সেই তাপমাত্রাটিকেই বলা হবে ওই পদার্থের স্থির চাপে গলনাঙ্ক। এবার ধরো একটু জিনিস বলে দিচ্ছি। ধরো যে এই যে বরফ ছিল বা কঠিন, এই বরফ সাধারণত উষ্ণতা কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি সেলসিয়াস। এবং সম্পূর্ণরূপে গলে তরলে পরিণত হতে জলে পরিণত হয়ে গেল, হয়ে গিয়ে আমি দেখবো সেখানেও কিন্তু উষ্ণতা ওর কত থাকবে, 0 ডিগ্রি থাকবে। এই অবস্থায় এই যে উষ্ণতাটা ফিক্সড, এটাকে বলছে ওই পদার্থের গলনাঙ্ক। প্রত্যেকটা পদার্থের গলনাঙ্কগুলো ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা। এবার দেখো কঠিনীভবন, খুব সহজ। কঠিনীভবন কাকে বলে বা জিনিসটা কি? তোমরা দেখবে তরল পদার্থ, সেই তরল পদার্থে যদি আমি তাপ কমিয়ে নিই বা তাপটা কিন্তু বর্জন করে, তাহলে কি হবে, ধীরে ধীরে কণাগুলো জমে যাবে, ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে ধীরে ধীরে আরো শক্ত হয়ে কঠিনে পরিণত হবে। অর্থাৎ একটা তরল পদার্থ যদি তাপ বর্জন করে, তাহলে কি হবে, তরল পদার্থ তাপ বর্জন করলে সেটা কি হবে, কঠিনে পরিণত হবে। এবং এই যে কঠিনে পরিণত হলো, এই প্রক্রিয়াটাকে বলা হবে কঠিনীভবন। বোঝা গেল? এবার দেখো হিমাঙ্ক কাকে বলে, মনে রাখবে এই কঠিনীভবন হতে যে নির্দিষ্ট উষ্ণতায় এই কঠিনীভবনটা হয়। খুব সহজ, আবার বলছি, যে স্থির চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ সম্পূর্ণরূপে কঠিনে পরিণত হয়, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হবে ওই পদার্থের হিমাঙ্ক। বোঝা গেল? যেমন ধরো জল ছিল, এই জলের উষ্ণতা ছিল আমার 0 ডিগ্রি সেলসিয়াস, মনে করো। এই জল সম্পূর্ণরূপে কিসে পরিণত হলো, কঠিনে বা বরফে পরিণত হলো, তাপ বর্জন করে। এবং আমি দেখলাম, এই অবধি দেখলাম যে বরফের উষ্ণতা কত ডিগ্রি হলো, 0 ডিগ্রি সেলসিয়াসই হলো। তাহলে দেখো 0 ডিগ্রি উষ্ণতার জল সম্পূর্ণরূপে কঠিনে পরিণত হয়েছে, এবং সেখানেও কিন্তু উষ্ণতা কত ডিগ্রি রয়েছে, 0 ডিগ্রি রয়েছে। সুতরাং এটা হচ্ছে ওর হিমাঙ্ক। তেমনি প্রত্যেকটা পদার্থের যেমন গলনাঙ্কগুলো আলাদা, প্রত্যেকটা পদার্থের হিমাঙ্কের মানও কিন্তু আলাদা। কিন্তু কোন একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে ওর গলনাঙ্ক যা হবে, হিমাঙ্ক কিন্তু তাই হবে। যেমন ধরো বরফে ধরো উষ্ণতা ধরলো 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে ওর গলনাঙ্ক। ধরো মনে করলো এটা হচ্ছে গলনাঙ্ক। এই বরফটা ধরো
কিসে পরিণত হলো? তরলে পরিণত হলো। বরফটি সম্পূর্ণরূপে যখন তরলে পরিণত হয়ে গেল, সেই অবস্থায় তুমি যদি এর তাপমাত্রাকে মেজারমেন্ট করো, পরিমাপ করো, সেখানে কিন্তু 0°C পাবে। তাহলে এটাও আবার গলনাঙ্ক, এখানেও আমি এই একই উষ্ণতা পাচ্ছি। আবার যদি হিমাঙ্ক যদি তুমি দেখতে যাও, এই যে জলটি রয়েছে 0°C উষ্ণতা যে জলটি রয়েছে, সেটা যদি কি আবার যদি তোমার তাপ বর্জন করে কি হয়, বরফে পরিণত হয়ে যায়, তাহলে আবার উষ্ণতা কত থাকবে? ওই 0° থাকছে। সুতরাং গলনাঙ্ক নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে, এটা মনে রাখবে, নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক এবং হিমাঙ্ক কি হয়? একই হয়। কিন্তু পদার্থগুলো যদি আলাদা আলাদা হয়ে যায়, হ্যাঁ, যেমন বরফের ক্ষেত্রে আর জলের ক্ষেত্রে যা হবে, লোহার ক্ষেত্রে আলাদা হবে, ঠিক আছে, এবং প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে আলাদা আলাদা গলনাঙ্ক এবং হিমাঙ্কের মান রয়েছে। তারপরে ধরো তোমার চলে এসে এবার হিম মিশ্রণ, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হিম মিশ্রণ, হিম মানে হচ্ছে ঠান্ডা, মিশ্রণ মানে হচ্ছে একটা অনেকগুলো জিনিসকে কি করা হয়, সংমিশ্রণ করে তৈরি করা হয়েছে, এরকম। হিম মিশ্রণ হচ্ছে যে কাকে বলো, তার আগে একটু বলে দিই যে একাধিক পদার্থ যখন আমরা কি করি, পরস্পরের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, মিশিয়ে দিলে কি হয়, ওই যে মিশ্রণ যে পদার্থটি উৎপন্ন হলো, ওই মিশ্রণ পদার্থের উষ্ণতা কিন্তু অনেক সময় কি হয়, কমে যায়, কমে গিয়ে একটা নিম্ন উষ্ণতার সৃষ্টি হয়, ঠিক আছে। এবং এই নিম্ন উষ্ণতা যে সৃষ্টি হলো যে মিশ্রণটি, এটাকে বলা হবে হিম মিশ্রণ। যেমন ধর একটা উদাহরণ বলা হয় যে বরফ এবং লবণ, তোমরা চেনো সবাই। ধরো বরফ আর হচ্ছে নুন বা লবণ, এই দুটোকে যদি আমরা 3:1 অনুপাতে মিশিয়ে দিই, 3:1 অনুপাতে কি করি, মিশিয়ে দিই, অর্থাৎ 3 ভাগ লবণ 1 ভাগ বরফকে নিয়ে যদি আমরা মিশিয়ে দিই, তাহলে দেখবে যে মিশ্রণটি তৈরি হবে, সেই মিশ্রণটিকেই বলা হবে, এদের যে মিশ্রণ, এই মিশ্রণটিকে বলা হবে হিম মিশ্রণ, ঠিক আছে। তো মিশালে কি হবে, এদের যে স্বাভাবিক যে উষ্ণতা রয়েছে, এদের যে স্বাভাবিক যে গলনাঙ্ক হিমাঙ্ক রয়েছে, এটা কিন্তু এই হিম মিশ্রণে কিন্তু আর থাকবে না। যখনই মিশিয়ে দেবো তখন কিন্তু পরিবর্তিত হয়ে যাবে, পরিবর্তিত হয়ে দেখবো খুব কম বা নিম্ন উষ্ণতার সৃষ্টি হবে, অর্থাৎ এখানে যেটা সৃষ্টি হয়েছিল মাইনাস প্রায় 23°C উষ্ণতা সৃষ্টি হবে এই হিম মিশ্রণের ক্ষেত্রে, এই দুটোকে মেশালে। তো কম উষ্ণতা সৃষ্টি হলো, এটাকে তখন কি করা হয়, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ব্যবহারগুলো কি কি, হিম মিশ্রণ যে ব্যবহারগুলো রয়েছে তোমরা দেখো, ব্যবহারগুলো হলো মাছ মাংস সংরক্ষণে আমরা কি করি, ফ্রিজগুলো কেন ব্যবহার করি, সংরক্ষণ করার জন্য, শাকসবজি, খাবার দাবার, ওষুধপত্র, তাই তো। ঠিক একই রকম ওই হিম মিশ্রণগুলো ব্যবহার করা হয়। ধরো বাড়ি থেকে কোনো মাছ নিয়ে এসে সেই মাছগুলোকে সংরক্ষণ করে রাখা হয় যাতে পচে না যায়, শাকসবজি, ওষুধপত্র, হ্যাঁ, এক জায়গাতে অন্য জায়গায় ওষুধপত্র বা শাকসবজিকে নিয়ে যেতে হবে, তার জন্য কি হিম মিশ্রণ ব্যবহার করা হয়। তোমরা দেখবে একটু মুখস্থ করো। কঠিন কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি আমি ইথারকে মিশিয়ে দিই, সেখানে কিন্তু হিম মিশ্রণ তৈরি হয়। আরো অনেক উপাদান রয়েছে, হ্যাঁ, কঠিন কার্বন ডাইঅক্সাইড বা শুষ্ক বরফ যেটা বলা হয়, তোমরা পড়বে পরে, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি ঠান্ডা করা হয় তো কঠিনে পরিণত হয়ে যায়। সেই কঠিন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যদি আমি ইথার এটা যদি 4:1 অনুপাতে মেশানো হয়, সেটাও কিন্তু একটা হিম মিশ্রণ তৈরি হয় বা তৈরি করে। এবং এখানে কিন্তু মিশ্রণ উষ্ণতা মাইনাস প্রায় 100°র কাছাকাছি চলে আসে আর কি, মোটামুটি 70-এর উপর, এই 70-এর নিচের দিকে চলে যায়, মোটামুটি -70 -80° উষ্ণতা, বা প্রায় কাছাকাছি 100°র কাছাকাছি চলে যায়। এটাকে কিন্তু বিভিন্ন সংরক্ষণ কাজে, খাদ্যবস্তু বা শাকসবজি, মাছ এগুলোকে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। এবার দেখো বাষ্পীভবন এবং বাষ্পায়ন। বাষ্পীভবন আর একটা হচ্ছে বাষ্পায়ন। বাষ্পীভবন কাকে বলবো, কোনো একটা তরল, ঠিক আছে, তুমি মনে করো তরল নিয়েছো কোনো পাত্রে, তরল নিয়ে তুমি এখানে কি করো, তাপ প্রয়োগ করো, নিচের দিকে তাপ দিলে, তাহলে এই তরলটা থেকে কি হবে, সম্পূর্ণরূপে কি হবে, কিছুক্ষণ পর দেখবে যে বাষ্পীভূত হয়ে হয়ে ধোঁয়ার মতো আকারে বেরিয়ে আসে তরলের উপর তল থেকে। অর্থাৎ বাষ্পীভবন কাকে বলা হয়, যে প্রক্রিয়ায় তাপ প্রয়োগ করে কোনো তরল পদার্থকে বাষ্পে রূপান্তরিত করা হয়, সেই পদ্ধতি বা সেই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। আর তোমরা দেখতে পেলে যে বাষ্পায়ন কাকে বলবো, যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে
তাপ প্রয়োগ করলে কোনো তরল পদার্থ কী হয়, তরল পদার্থকে বাষ্পে পরিণত করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় বাষ্পীভবন। এবার দেখো, এবার যেটা রয়েছে বাষ্পায়ন কি, একটুখানি মনে রাখবে যে বাষ্পায়ন হচ্ছে যে তরলের যে উপরিতল রয়েছে, তো যেটা বলছিলাম বাষ্পায়ন কাকে বলে, তুমি একটা পাত্রে জল নিলে, জল নিয়ে যখন তুমি উনুনে দেবে তখন দেখবে কিছুক্ষণ পর ওই তরলের উপরিতল থেকে ধোঁয়ার আকারে বেরিয়ে আসবে, বেরিয়ে আসে না? দেখবে ভালো করে, চা তৈরি করছে যখন দুধ গরম করছে দেখবে জলের এই তরলটার উপরিতল থেকে ধোঁয়ার মতো গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বাষ্পায়ন। এখানে বলেছে যে বাষ্পায়ন কাকে বলে, যদি সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে বলবে যে নির্দিষ্ট যে কোনো উষ্ণতায়, নির্দিষ্ট নয়, যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে ধীরে ধীরে যে বাষ্প বেরিয়ে যায় সেটাকে বলা হবে বাষ্পায়ন। বুঝা গেল? এবার দেখো তোমরা এই সময় তোমাদের একটু আমি বলে দেবো, তোমরা দেখবে তো যে আমরা যখন চান করি তখন আমাদের দেহে শুকিয়ে যায় কেন, বা আমরা একটা ভেজা জামা কাপড় যখন একটু মেলে দিই রোদে কেন শুকিয়ে যায়, এই কারণগুলো তোমরা একটু জেনে খুঁজে পড়বে, ঠিক আছে? অবশ্যই একটু বলে দিই যে বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ভালো করে পড়বে। বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে যে তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর, তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর, তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হবে তত কি হবে, বাষ্পায়নটা বেশি হবে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা পয়েন্ট, যে তরল প্রবাহের হারের ওপর, যদি বায়ু বেশি, তরল প্রবাহের হার বললাম মানে বায়ু, তরলের উপরিতল দিয়ে বায়ু প্রবাহের হার, অর্থাৎ যদি বায়ুর বেগটা বেশি হয় বাষ্পায়নের হার বেশি হবে, যদি বায়ুর প্রবাহের হার যদি কম হয় বাষ্পায়নটা কম হবে, ঠিক আছে? এবার দেখো, তোমরা অনেক সময় দেখবে যে কোনো গরম জিনিসে আমরা কি করি, ফু দিই না? তার মানে কি, ফু দিলে বায়ুর বেগটা বেশি হচ্ছে, বাষ্পায়নটা কি হবে, খুব তাড়াতাড়ি হয়। বা আমাদের যখন ভেজে হাতে আমরা যখন ফু দিই, বারবার করে ফু দিই, তাহলে সেটাও কিন্তু কি হয়, বাষ্পায়নটা বেরিয়ে যাচ্ছে। তাই দুটো হলো। 3 নম্বর হচ্ছে যে বাষ্পায়ন উষ্ণতার উপর নির্ভর করে, তুমি যত তরলের উষ্ণতা বাড়াবে বাষ্পায়নটা তত কি হবে, বেশি হবে। বুঝতে পারলে? আরেকটা হবে যে বাষ্পায়ন হচ্ছে তোমার, মনে রাখবে তোমরা, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের উপর নির্ভর করে। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প, যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে বায়ুটা কী হবে, আর্দ্র হবে, আর্দ্র হলে কি হবে, বাষ্পায়নটা কি হবে, কম হবে। আর বায়ু যদি কি হয়, শুষ্ক হয়, ঠিক আছে, বা জলীয় বাষ্প কম থাকে তাহলে বাষ্পায়নের হারটা কি হবে, বেশি হবে। আরেকটা হচ্ছে যে তরলের প্রকৃতির ওপর নির্ভর করে, বাষ্পায়ন নির্ভর করে তরলের প্রকৃতির ওপর। কেমন? ধরো যদি আমি স্পিরিট নিই আর যদি আমি কেরোসিন নিই, আমি জল নিলাম, তুমি বুঝতে পারছো, স্পিরিট, কেরোসিন এবং জল, তুমি বলো তো কোনটি আগে বাষ্পীভূত হবে? নিশ্চয়ই স্পিরিট আগে হবে, কারণ স্পিরিট কি উদ্বায়ী পদার্থের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং তারপরে কি কেরোসিন বাষ্পীভূত হবে, তারপরে বাষ্পীভূত হবে জল। তাহলে এই তরলের প্রকৃতির উপরে কিন্তু বাষ্পায়ন নির্ভর করে। তাহলে কি কি হলো, একটা ক্ষেত্রফলের উপর, তরল তলের ক্ষেত্রফল, বায়ু প্রবাহের হারের উপর, বা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের উপর, তারপরে তরলের উষ্ণতার উপর, তারপর আরেকটা পেলাম আমি একটা কি বললাম, যে তরলের প্রকৃতির উপর। হয়ে গেল। এরপরে দেখো স্ফুটন এবং স্ফুটনাঙ্ক। স্ফুটন খুব ভালো একটা জিনিস। স্ফুটন মানে কি, দেখো, যে বয়েল করা, ঠিক আছে? তোমরা দেখবে যে যদি তুমি, এমন হয় একটা পাত্রে তুমি জল নিলে, তরল, ঠিক আছে, তুমি এখানে তাপ দিচ্ছ, কি করছো, তাপ দিচ্ছ, দেখবে কিছু কিছুক্ষণ তাপ দেওয়ার পর দেখবে, লক্ষ্য করবে ভালো করে, যে জলের যে কণাগুলো আছে, আমি একটু দেখানোর চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে, জলের যে ধরো কণাগুলো আছে সেগুলো কি হবে,
কিছুক্ষণ পর এই কণাগুলো কি হবে, একটা ওঠা নামা হবে। কি হবে, এই কণাটা এদিকে নামবে, এই কণাটা নিচের দিকে নামবে, এই কণাটা এদিকে নামবে, এদিকে যাবে, এই কণাটা এদিকে আসবে। অর্থাৎ কণাগুলোর একটা কি হবে, ওঠা নামা হবে। এবং কিছুক্ষণ পর দেখবে যে টকবক করে ফুটছে। কি হবে, টকবক করে একটা আওয়াজ হবে, টকবক করে একটা ফুটবে। একটা বাস্তব উদাহরণ বললাম। তো দেখবে তার মানে কি হচ্ছে, এই কণাগুলো কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, গরম হয়ে টকবক করে ফুটছে। ফোটার ফলে হচ্ছে কি, তরলের সমগ্র অংশ জুড়ে কি হবে, ধীরে ধীরে কি হচ্ছে, বাষ্পায়ন হবে। এই যে বাষ্পায়ন হচ্ছে তরলের সমগ্র অংশ জুড়ে, এবং কিন্তু এটা কিন্তু যে কোনো একটা এই নির্দিষ্ট উষ্ণতায় ঘটে, স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায়। তরলের উপরিতল থেকে যখন কি হবে, দ্রুত বাষ্প বেরোবে বা দ্রুত বাষ্পীভবন ঘটবে, তখন কিন্তু আমি এই ব্যাপারটাকে বলবো আমরা স্ফুটন। আবার বলছি, স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায় তরলের উপরিতল থেকে যখন দ্রুত বাষ্পীভবন ঘটবে, তখন কিন্তু সেটাকে বলা হবে বাষ্পায়ন। তখন সেটা বলা হবে স্ফুটন। স্ফুটনাঙ্ক কাকে বলবো? স্ফুটনাঙ্ক হচ্ছে সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলবো যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ জুড়ে স্ফুটন শুরু হবে এবং বাষ্পীভবন হতে থাকবে। ঠিক আছে, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলবো আমরা ওই পদার্থের স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটন হচ্ছে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় শুধু দ্রুত বাষ্পীভবন ঘটবে, আর স্ফুটনাঙ্কটা হচ্ছে যে সেই নির্দিষ্ট উষ্ণতা, যে নির্দিষ্ট উষ্ণতা বাষ্পীভবন হবে এবং তরলের সমগ্র অংশ জুড়ে স্ফুটন প্রক্রিয়াটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই তরলটা কি হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে। ততক্ষণ পর্যন্ত যে উষ্ণতা স্থির থাকবে সেই উষ্ণতাকে বলা হবে স্ফুটনাঙ্ক। এবার চলে যাচ্ছ, স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে একটু নোট করবে। প্রথমত তরলের প্রকৃতির উপর। ঠিক আছে, যেমন ধরো তোমাকে যদি বলা হয় কেরোসিন নিলাম, আমি জল নিলাম, আমি ধরো ইথার নিলাম, প্রত্যেকটা পদার্থের স্ফুটনাঙ্ক তো একই হবে না, ভিন্ন ভিন্ন প্রকৃতির পদার্থ, সুতরাং তাদের প্রত্যেকের স্ফুটনাঙ্ক কী হবে, কম হবে, তাহলে কম বেশি হবে। তাহলে পদার্থের প্রকৃতির ওপর। 2 নম্বর, পদার্থের সাথে কোনো অপদ্রব্য মেশানো আছে নাকি তার উপর। যেমন ধরো বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক আমরা জানি 100°C, তাই তো, কিন্তু ওই জলের মধ্যে যদি আমি একটু লবণ মিশিয়ে দিই, তাহলে দেখবো 100°C ফুটছে না, 110°, 15° এরকম হয়ে যাচ্ছে। তাহলে এই 2 হলো। আরেকটা হচ্ছে যে তরলের উপরিস্থ চাপ, যদি তরলের উপরিস্থ চাপ কি হয়, বাড়ে। আমরা কি জানি, চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো হয়, তোমরা প্রেসার কুকার দেখেছো। তাহলে তরলের উপরিস্থ চাপ যদি বেড়ে যায় তাহলে স্ফুটনাঙ্ক কি হবে, বেড়ে যাবে। আর তরলের উপরিস্থ চাপ যদি কি হয়, কমে যায়, স্ফুটনাঙ্ক কি হবে, কমে যাবে। এটা আমরা প্রেসার কুকারে দেখি, চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো হয়। তো বুঝতে পারছো, এগুলো একটু দেখবে। আর তোমাদের হোমওয়ার্ক আমি বলে দিচ্ছি, তোমরা একটু হোমওয়ার্ক করবে, তোমরা লিখে নাও বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য কি কি। তোমরা এই প্রশ্নটির উত্তর অবশ্যই করে গ্রুপে পাঠাবে, সকলে পাঠাবে। ঠিক আছে, তোমরা দেখো যেটা আলোচনা করতে যাচ্ছি, ঘনীভবন কাকে বলে। তোমরা মনে রাখবে, ঘনীভবন হলো বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ কোনো গ্যাসীয় অবস্থা থেকে কি হবে, তরল অবস্থায় ফিরে আসা। যেমন ধরো এই একটা কাচের গ্লাস, সেই কাচের গ্লাসে কি নেওয়া হয়েছে, এক টুকরো বরফ নেওয়া হয়েছে। ঠিক আছে, তুমি যে একটা কাচের গ্লাসে বরফ নাও, কিছুক্ষণ পরে দেখবে, লক্ষ্য করবে এই কাচের যে গ্লাসটি রয়েছে, সেই কাচের গ্লাসের বাইরের দিকে বিন্দু বিন্দু জলকণাগুলো জমা হয়েছে। কেন হলো? কারণ হচ্ছে এই বরফটা যখন কাচের ভেতরে ছিল, তখন বরফের ভেতরের অংশটুকু কি ছিল, ঠান্ডা বা শীতল ছিল। এবার বাইরের যে বায়ুস্তর, সেই বায়ুস্তরের উপস্থিত যে জলীয় বাষ্পগুলো সেই গ্লাসের সংস্পর্শে যখন এসেছে, জলীয় বাষ্পগুলো সেগুলো কি হয়েছে, শীতল ঠান্ডা হয়ে পড়েছে, শীতল ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে গেছে, ঘনীভূত হয়ে গিয়ে বিন্দু বিন্দু জলকণায় পরিণত হয়েছে। এবং সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এবং এই যে বিন্দু বিন্দু আকারে পরিণত হয়েছে, বিন্দু বিন্দু জলকণাগুলো, এগুলোকে বলা হবে
মানে এই প্রক্রিয়াটাকে বলা হবে ঘনীভবন। ঠিক যেমন ধরো দিনের বেলায় সূর্যের তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যায়, বিভিন্ন জলকণাগুলো কী হচ্ছে বা বিভিন্ন জলাশয়গুলো থেকে বাষ্পীভবন হয়, সেই বাষ্পীভবনের জলীয় বাষ্পগুলো কী হয় ওপরের দিকে উঠে যায়, ওপরের দিকে উঠে গিয়ে যেখানে বায়ুর চাপ কম সেই স্তরে গিয়ে কি হচ্ছে প্রসারিত হয়ে যাচ্ছে, প্রসারিত হয়ে কি হচ্ছে, প্রসারিত হয়ে শীতল হচ্ছে, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে ঘনীভূত হচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, এবং তারপর সেগুলো কি হচ্ছে, তারপরে বায়ুতে যে ভাসমান যে ধূলিকণাগুলো, ছাই কণাগুলো, বিভিন্ন ধরো সূক্ষ্ম কণাগুলো, ধূলিকণা বা ছাই বা আরও অন্যান্য অংশগুলো বায়ুতে ভাসমান, তার উপর গিয়ে আশ্রয় নিচ্ছে, আশ্রয় নিয়ে কি হচ্ছে জমে যাচ্ছে, জমে গিয়ে কি হচ্ছে ভেসে বেড়াচ্ছে, সেটাই আমরা তখন বলছি মেঘ। বুঝতে পারলে? অর্থাৎ মেঘ কিন্তু এই যে আমাদের যে এই স্তরে যে জলীয় বাষ্পগুলো সেগুলো কিন্তু উপরে গিয়ে ঘনীভূত হয়ে তৈরি হয়েছে, ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে তৈরি হয়েছে, বোঝা গেল? এবং এটা কিন্তু একটা ঘনীভবন প্রক্রিয়া, এবং এটা প্রাকৃতিক বাস্তব প্রাকৃতিক ঘনীভবন প্রক্রিয়া। ঠিক আছে, এই ঘনীভবনের ফলে কিন্তু অনেকগুলো জিনিস তৈরি হয়, যেমন কি বললাম মেঘ হয়ে গেল, কুয়াশা হয়, শিশির হয়। শিশির জিনিসটাকে একটু বলে দিচ্ছি, তোমরা দেখবে শীতকালে সকালবেলা ভোর দিকে উঠবে, যখন দেখবে ঘাসের পাতায় বা গাছের পাতায় জলকণাগুলো পড়ে থাকে, বিন্দু বিন্দু জলকণাগুলো পড়ে থাকে, তাই না? খুব সুন্দর লাগে দেখতে, অনেকে সেলফি তোলো। তো যাই হোক, এই শিশিরগুলো কেমন করে তৈরি হয়েছে জানো? সেটা হচ্ছে যখন ভূপৃষ্ঠ রাত্রেবেলা যখন তাপ বিকিরণ করে তখন কি হয়, ভূপৃষ্ঠ ধীরে 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 শীতল হতে থাকে, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হতে থাকে, তার ফলে কি হচ্ছে বায়ুস্তরের মধ্যে যে জলীয় বাষ্পটি রয়েছে সেই জলীয় বাষ্পগুলো কি হয় ঘনীভূত হয়ে যায়। ঠিক আছে, ঘনীভূত হয়ে কি হয়, ঘনীভূত হয়ে ভারী হয়, ভারী হয়ে নিচের দিকে ঝরে পড়ে, অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে ঝরে পড়ে, সেগুলো ঘাস লতা পাতা বা গাছপালার ওপর বা বাড়ি বা ছাদের ওপর কি হয় বিন্দু বিন্দু আকারে জমা হয়, সেগুলো শিশির। এই শিশির উৎপন্ন হওয়ার একটা পদ্ধতি আছে, উষ্ণতা কিন্তু উষ্ণতাটাকে কিন্তু শিশিরাঙ্কের নিচে যেতে হবে। শিশিরাঙ্ক কি এটা একটু বলে দিচ্ছি। শিশিরাঙ্ক হচ্ছে এমন একটি নির্দিষ্ট উষ্ণতা, যে উষ্ণতায় কোনো স্থানের বায়ু ওই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে পড়ে। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের কি আছে বায়ু, সেই বায়ুতে যতগুলো জলীয় বাষ্প, যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে সেই পরিমাণ জলীয় বাষ্প কি হয়ে যাবে, যদি যে নির্দিষ্ট উষ্ণতায় কি হয়ে যায় ওই জলীয় বাষ্প দ্বারা ওই আয়তনের বায়ু বা ওই অঞ্চলের বায়ুটা যদি সম্পৃক্ত হয়ে যায় তখন সেই উষ্ণতাকে বলা হবে শিশিরাঙ্ক। এবার শিশির তখন তৈরি হবে যদি উষ্ণতাটা শিশিরাঙ্কের নিচে নেমে যায়, তখন কিন্তু কি হবে অতিরিক্ত জলীয় বাষ্পটা তখন কিন্তু বাতাস আর ধরে রাখতে পারে না, ফলে কি হয় নিচের দিকে ঝরে পড়ে, সেটাই শিশির। তাহলে শিশির হতে গেলে শিশিরাঙ্কের নিচে উষ্ণতা থাকতে হবে, তবে শিশির উৎপন্ন হবে। কুয়াশাটা কি, কুয়াশাটা হচ্ছে এরকম, যখন তুমি দেখবে যে কুয়াশা কখন দেখা যায়, ঠিক ভোরের দিকটায় কুয়াশা দেখা যায়, তুমি যদি সকালবেলা শীতের সকালে ওটা দেখবে কুয়াশা হয়ে আছে, চারিদিকে অন্ধকার দেখা যাচ্ছে না, আবছা ঘন বা পাতলা হতে পারে। তো এইটা হচ্ছে, এটাও কিন্তু এই যে জলীয় বাষ্পগুলো সেগুলো কী হয়ে যায় ঘনীভূত হয়ে আমাদের যে বায়ুস্তরের মধ্যে যে ধূলিকণাগুলো সূক্ষ্ম ছাই কণাগুলো যে রয়েছে তারপর আশ্রয় নেয়, আশ্রয় নিয়ে কি হয় ঘন বা অনেক সময় কোনো কোনো জায়গায় হালকা পাতলা হিসাবে স্তর তৈরি হয়, যেগুলোকে বলা হয় কুয়াশা। অথবা আরও বায়ুতে রয়েছে ধোঁয়া, বায়ুর যে ছাই, বায়ুমণ্ডলের বিভিন্ন শিল্প কলকারখানা যে ছাইগুলো মিশছে সেই ছাইগুলোর উপর সেগুলো কি হয় আশ্রয় নেয়, আশ্রয় নিয়ে তৈরি হয় ধোঁয়া, এই তোমার হচ্ছে কুয়াশা। এবং এই কুয়াশা দিনের বেলা যখন সূর্যের তাপটা যখন বাড়তে থাকবে কুয়াশা কিন্তু তখন কি হয়ে যায় আস্তে আস্তে কমতে থাকে। কেন? সূর্যের তাপের ফলে ওই ঘনীভূত জলকণাগুলো কি হয়ে যায় আবার উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়, আবার কি হয় উপরের দিকে উঠে যায়, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এই হচ্ছে বিষয়। তো ঘনীভবনের ফলে কিন্তু এগুলো সৃষ্টি হয়, এগুলো প্রাকৃতিক ঘটনা, তোমরা ভালো করে পড়বে জানবে। তো আজকে এই অবধি, তোমরা সবাই ভালো থাকবে এবং ভালো করে পড়াশোনা করবে, বিষয়টা বইটা তোমরা ভালো করে খুঁটে করে পড়বে, তোমাদের বইয়ে কিন্তু আরও অনেক জিনিস রয়েছে, একটু দেখবে, আমি অত কিছু বলার সময় নেই।
কারণ খুব লেন্দি হয়ে যাবে, তার জন্য তোমাকে ভালো করে দেখবে।